ভালোবাসা মানে কি শুধুই অধিকার, নাকি না বলা হাজারো ত্যাগের গল্প? কখনো কি ভেবে দেখেছেন আপনার ছোট একটি ভুল সিদ্ধান্ত কারো সাজানো পৃথিবী মুহূর্তেই ছাই করে দিতে পারে? আজকের গল্পটি ফাহিম ও অর্থির। এক পাশে পাহাড় সম অভিমান, আর অন্য পাশে এক নিঃস্বার্থ প্রেমিকের নীরব হাহাকার। দীর্ঘ ৫ মাসের নিখোঁজ থাকার রহস্য যখন অর্থির সামনে উন্মোচিত হল, তখন সময় আর ভাগ্য কোনোটিই তার পাশে ছিল না। কেন ফাহিম নিজের হাতে গড়া স্বপ্নের ঘর পুড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছিল? আর কেনই বা একটি হাসিখুশি জন্মদিনের রাত বদলে গেল চিরস্থায়ী বিষাদে? অপূর্ণতা আর অনুশোচনার এই মর্মস্পর্শী কাহিনী নিয়ে আমাদের আজকের মুভিটি। তো চলুন শুরু করা যাক। একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা দেখি ফাহিম হাতে একগুচ্ছ ফুল নিয়ে একটি রেস্টুরেন্টে ঢোকে। সেখানে একদল বন্ধুর আড্ডার শব্দ শোনা গেলেও তাদের দেখা যাচ্ছিল না। ফাহিম অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখে মর্তুজার নামে এক ছেলে ওর থেকে হাঁটু গেড়ে প্রপোজ করছে। বন্ধুদের উৎসাহে দ্বিধা কাটিয়ে শেষ পর্যন্ত অর্থি প্রপোজালটি গ্রহণ করে নেয়। এই দৃশ্য দেখে ফাহিম যখন ফিরে যাচ্ছিল, তখন অর্থি তার পিছু নেয় এবং তাকে থামায়। অর্থি জানতে চায় দীর্ঘ ৫ মাস নিখোঁজ থাকার পর আজ তার জন্মদিনে ফাহিম কেন ফুল হাতে এখানে এসেছে। ফাহিম সরাসরি উত্তর না দিয়ে উল্টো অর্থিকে জিজ্ঞেস করে, ছেলেটি কে ছিল? অর্থি তখন তার আঙুলের আংটি দেখিয়ে জানায় যে আজ তাদের এনগেজমেন্ট হয়ে গেছে। ফাহিম তাকে অভিনন্দন জানিয়ে চলে যেতে চাইলে অর্থি রেগে গিয়ে আবারও তার নিখোঁজ হওয়ার কারণ জানতে চায়। ফাহিম শান্ত গলায় বলে, সেটা জেনে আর লাভ কি? তুমি তো মুভ অন করেই ফেলেছ। এই বলে ফাহিম চলে গেলেও অর্থির মন খারাপ হয়ে যায়। পরবর্তীতে খাবার টেবিলে অর্থির বান্ধবীরা এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে চাইলে অর্থি তাদের বাধা দেয়। সে মর্তুজাকে সাথে নিয়ে বাড়ি ফিরতেও মানা করে দেয় এবং জানায় যে সে খুব ক্লান্ত। একলা বাড়ি ফেরার পথে অর্থি জানালার বাইরে তাকিয়ে অতীতে হারিয়ে যায়। একদিন অর্থি সিএনজিতে যাওয়ার সময় ফুটপাত দিয়ে হাঁটতে থাকা ফাহিমকে তুলে নেয়। অর্থি অভিযোগ করে যে ফাহিম তাকে ফলো করছে। উত্তরে ফাহিম বলে, আমি তোমাকে ফলো করছি না, বরং তুমিই আমাকে এড়িয়ে চলছ। তখন অর্থি স্টাডি ট্যুরের একটি রাতের কথা মনে করিয়ে দিয়ে বলে, সেদিন আমি মাতাল ছিলাম, যা হয়েছে সব ভুলে যাও। ফাহিম প্রতিবাদ করে বলে, তুমি আমাকে কিস করেছিলে, আমি ভুলি কি করে? অর্থি সেটা অস্বীকার করে বলে সে এখন কোনো সম্পর্কে জড়াতে চায় না। তখন ফাহিম তাকে বোঝায়, আমাদের মধ্যে একটা কানেকশন আছে, আমি কোনো কমিটমেন্ট চাচ্ছি না, চলো আমরা চেষ্টা করে দেখি, ভালো না লাগলে যার যার পথে চলে যাব। ফাহিমের কথায় অর্থি রাজি হয়, তবে কিছু শর্ত জুড়ে দেয়। ফাহিম খুশিতে এক পা উঁচু করে তার সব শর্ত মেনে নেয় এবং বলে, আমি ভাবিনি তুমি এত সহজে রাজি হবে, তোমাকে পটানোর জন্য এমনকি তোমার একটা ছবিও এঁকে এনেছিলাম। ফাহিমের কথা শুনে অর্থি ভীষণ রেগে যায়। সে ফাহিমের হাত থেকে নিজের স্কেচটা ছিনিয়ে নিয়ে একটি সিএনজিতে করে চলে যায়। বর্তমানে ফিরে এসে অর্থি তার এঙ্গেজমেন্টের আংটির দিকে তাকিয়ে অনমনা হয়ে পড়ে। হারিয়ে যাওয়া ফাহিম হঠাৎ ফিরে আসায় সে কি করবে বুঝে উঠতে পারে না। দ্বিধা নিয়ে সে আংটিটা খুলে ব্যাগে রেখে দেয়। বাড়ি ফিরতেই অর্থির সাথে তার মায়ের দেখা হয়। মা তার কাছে বাগদানের আংটিটি দেখতে চান। অর্থি অবাক হয়ে ভাবে, মা জানলেন কি করে? আসলে মর্তুজা সারপ্রাইজ দেওয়ার জন্য আগেভাগেই অর্থির বাবা মাকে সব জানিয়ে রেখেছিল। অর্থি ব্যাগ থেকে আংটি বের করলে মা সেটি আবারও তার আঙুলে পরিয়ে দেন। এরপর একটি ইমার্জেন্সি কল পেয়ে ডক্টর মা দ্রুত হাসপাতালের দিকে রওনা হন। পরদিন অফিসে একটি মিটিং চলাকালীন অর্থিকে নাশতা হিসেবে সিঙ্গারা ও সমুচা দেওয়া হয়। এটি দেখে অর্থির আবারও পুরনো দিনের কথা মনে পড়ে যায়। একদিন অর্থির মন খুব খারাপ ছিল। ফাহিম তখন 1 প্লেট বোম্বাই মরিচের ঝাল সমুচা নিয়ে হাজির হয়। অর্থি রেগে গিয়ে বলে, এক পর আমার পরীক্ষা আর আমি রিভিশন বাদ দিয়ে তোমার সাথে সমুচা খাচ্ছি? ফাহিম হেসে উত্তর দেয়, পরীক্ষার আগে রিভিশনের চেয়ে রিল্যাক্স হওয়া বেশি জরুরি। এরপর তারা দুজন মিলে তাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে গল্প করতে থাকে। মিটিং শেষে মর্তুজা তার বাবা মাকে অর্থের বাসায় পাঠাতে যায়, কিন্তু অর্থে জানায় সে নিজের বাবা মার সাথে কথা বলে পরে জানাবে। মর্তুজা চলে যাওয়ার পর অর্থে ফাহিমকে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ পায়। এরপর তাদের ভার্সিটি জীবনের একটি মুহূর্ত মনে পড়ে যায়, যখন তারা আড়ালে গিয়ে একে অপরকে ভালোবেসে চুমু খেয়েছিল।
স্মৃতিগুলো অর্থেকে এতটাই আবেগপ্রবণ করে তোলে যে সে মর্তুজাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে কিছুটা সময় চেয়ে নেয়। এরপর সে সরাসরি চলে যায় ফাহিমের বাসায়। অনেকক্ষণ কলিং বেল চাপার পর কাজের লোক এসে দরজা খোলে এবং জানায় যে ফাহিম হাসপাতালে ভর্তি। সে ছাদ থেকে লাফ দিয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। শুনে অর্থী স্তব্ধ হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ফাহিমকে আইসিইউতে নেওয়া হচ্ছে। মূলত ফাহিমের চিকিৎসার দায়িত্বেই আছেন অর্থীর মা। তিনি জানান ফাহিমের অবস্থা একদমই ভালো নয়। ফাহিমের বন্ধু সজীব অর্থীকে জানায় 6 তলা থেকে পড়ে ফাহিমের পা ও বুকের হাড় ভেঙে চুরমার হয়ে গেছে। সে এখন লাইফ সাপোর্টে। এসব শুনে অর্থী পুরোপুরি ভেঙে পড়ে। বাড়ি ফিরে অনেক খোঁজাখুঁজির পর সে ফাহিমের আঁকা সেই ছবিটা খুঁজে পায় এবং সেটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তার মনে পড়ে একবার ফাহিম ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে দেখা হলে ফাহিম বলেছিল তার ফোনে পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। তখন অর্থে বলেছিল সম্পর্ক শুরু হয় ভালোবাসা দিয়ে আর টিকে থাকে দায়িত্ববোধ দিয়ে। তখনও ফাহিম অর্থের দেওয়া সব শর্ত এক পায়ে দাঁড়িয়ে মেনে নিয়েছিল এবং অর্থের মন ভালো করতে একটি মজার গান শুনিয়েছিল। হাসপাতালে অর্থী আর সজীবের দেখা হয়। ফাহিম কেন এতদিন নিখোঁজ ছিল আর কেনই বা এমন চরম পথ বেছে নিল তা কেউই বুঝতে পারছে না। সেখানে ফাহিমের মায়ের সাথে অর্থের প্রথম দেখা হয়। মা যখন তাদের পরিচয়ের কথা জানতে চান, অর্থী জানায় ভার্সিটির বেতন কমানোর আন্দোলন করে ফাহিম পুরো ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছিল। সেই আন্দোলনের কারণেই তাকে 2 সেমিস্টার সাসপেন্ড করা হয়েছিল। পরে অর্থী সজীবের কাছ থেকে জানতে পারে ফাহিম ফ্ল্যাটে একাই থাকত। তার মা দ্বিতীয় বিয়ের পর স্বামীর সাথে অন্য বাসায় থাকেন। ঘটনার দিন বাসায় শুধু কাজের লোক ছিল। পরদিন সকালে একটি বিড়ালের ডাক শুনে অর্থী আবারও অতীতে ফিরে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফাহিম একদিন অর্থীর জন্য একটি বিড়ালের বাচ্চা উপহার নিয়ে আসে। অর্থী খুশি হলেও বিড়ালটির মায়ের কথা ভেবে কিছুটা মন খারাপ করে। সে ফাহিমকে জিজ্ঞেস করে, ফাহিম, আমি যদি হারিয়ে যাই তবে তুমি কি করবে? ফাহিম আবেগ জড়ানো কণ্ঠে উত্তর দেয়, আমি তোমাকে কখনো হারাতেই দেব না, সারা জীবন এভাবেই আগলে রাখব। বর্তমানে স্মৃতির দহনে অর্থী আরও ভেঙে পড়ে। সে মর্তুজার সাথে দেখা করে জানায় সবকিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং তার কিছুটা সময় প্রয়োজন। মর্তুজা উদারতা দেখিয়ে অর্থীর সিদ্ধান্তে সম্মতি দেয়। এরপর হাসপাতালে গিয়ে অর্থী এক অদ্ভুত অসঙ্গতি লক্ষ্য করে। ফাহিমের ফুপু ফোনে কাঁদছিলেন আর বলছিলেন যে ফাহিমকে সুইডেনে নিতে চেয়েছিলেন, কিন্তু তার মা নিতে দেননি। অথচ ফাহিমের মা অর্থীকে বলেছিলেন যে ফাহিম এতদিন সুইডেনেই ছিল। সন্দেহ দানা বাঁধলে অর্থী সরাসরি ফাহিমের মাকে জিজ্ঞাসাবাদ করে। কান্নায় ভেঙে পড়ে মা স্বীকার করেন যে ফাহিম আসলে কোথায় ছিল তিনি জানেন না। অভিমান করে বাসা থেকে বের হওয়ার সময় ফাহিম হুমকি দিয়েছিল যে তাকে খোঁজাখুঁজি করলে সে আত্মহত্যা করবে। লোকলজ্জার ভয়েই মা সবাইকে ফাহিমের সুইডেন যাওয়ার মিথ্যে গল্প বলেছিলেন। মা আক্ষেপ করে বলেন তার দ্বিতীয় বিয়ের পর ফাহিম একা হয়ে গিয়েছিল এবং এই পরিণতির জন্য তিনিই দায়ী। অর্থী দমে না গিয়ে সজীবকে ফোন করে জানতে পারে নিখোঁজ হওয়ার ঠিক আগে ফাহিম বান্দরবান গিয়েছিল। অর্থীর মনে পড়ে বান্দরবান থেকে ফেরার পর ফাহিমের সাথে তার ঝগড়া হয়েছিল। ফাহিম বলেছিল সে অর্থীর জন্য বিশেষ এক গিফট আনতে সেখানে গিয়েছিল, কিন্তু গিফটটা সে বান্দরবানেই রেখে এসেছে। সব রহস্যের জট খুলতে এবার অর্থী বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। পাহাড় আর ঝর্ণার পথ পেরিয়ে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে স্থানীয় এক মেয়ে তাকে ফাহিমের স্মৃতি বিজড়িত একটি বাড়ি দেখিয়ে দেয়। সেই বাড়িতে পৌঁছানোর পর একজন লোকের কাছে অর্থী নিজের পরিচয় দিলে লোকটি সহজেই তাকে চিনে ফেলে। সে বলে ফাহিম দাদা খুব ভালো মানুষ ছিলেন। পাহাড়ের এই ঝুম ঘরটা ওনার খুব পছন্দের ছিল। এখান থেকে যাওয়ার আগে তিনি আমাকে কিছু টাকা দিয়ে বলেছিলেন ঘরটা সাজিয়ে রাখতে, কারণ তিনি তার প্রিয়তমাকে নিয়ে এখানে আসবেন। কিন্তু কিছুদিন পর তিনি যখন একা ফিরে এলেন, আমি জিজ্ঞেস করলাম মনের মানুষ এলো না কেন দাদা? তিনি কোনো উত্তর দেননি। লোকটি আরও জানায় ফাহিম টানা 5 মাস সেই ঝুম ঘরে একা কাটিয়েছেন। তিনি বেশি কথা বলতেন না। একবার তার অবস্থার কথা জানতে চাইলে ফাহিম বলেছিলেন এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, আর এত কথা শোনার ধৈর্যও কারো নেই। কয়েকদিন আগে অর্থীর জন্মদিনের উপহার হিসেবে সারপ্রাইজ দিতেই ফাহিম ঢাকা গিয়েছিলেন। যাওয়ার আগে বলেছিলেন ঘরটা দেখে রাখতে, কিন্তু পরের দিনই ফোন করে ঘরটি পুড়িয়ে ফেলার আদেশ দেন।
লোকটি মায়া করে ঘরটি আর পোড়ায়নি। পরদিন সকালে অর্থি সেই অসাধারণ ঝুম ঘরটিতে যায়। সেখানে ফাহিমের প্রিয় কিছু বই আর জানালা দিয়ে দেখা যাচ্ছিল বিশাল পাহাড়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ফাহিমের করা ত্যাগের কথা ভেবে অর্থি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার একটি ইচ্ছাকে গুরুত্ব দিতেই ফাহিম এই নির্জন পাহাড়ে ঘর বেঁধেছিল। নিজের ব্যর্থতা আর অনুশোচনা থেকে অর্থি নিজেই সেই ঝুম ঘরটিতে আগুন লাগিয়ে দেয়, কারণ সে মনে করে ফাহিমের এই নিঃস্বার্থ ভালোবাসার যোগ্য সে ছিল না। ঢাকায় ফিরে এসে অর্থি জানতে পারে ফাহিম আর নেই। কবরের পাশে দাঁড়িয়ে ফাহিমের মা বিলাপ করছিলেন। অর্থি তখন কাঁদতে কাঁদতে স্বীকার করে যে যেদিন ফাহিম নিখোঁজ হয় সেদিন দুপুরে ফাহিমের সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়েছিল। দীর্ঘ 5 মাস পর অর্থির জন্মদিনে যখন ফাহিম ফিরে আসে তখন সে মর্তুজার প্রপোজাল গ্রহণ করার দৃশ্যটি দেখে ফেলে। এই অভিমান আর কষ্ট সহ্য করতে না পেরেই ফাহিম আত্মহত্যার পথ বেছে নেয়। তখন ফাহিমের মা কঠোর স্বরে বলেন, এই কথা তুমি আর কাউকে বলো না। ফাহিমের ছোটবেলা কেটেছে বাবার অপেক্ষায়, আর বড়বেলা কাটল তোমার জন্য। আমি ওর মৃত্যুর জন্য দায়ী হয়েই থাকতে চাই। তুমি আমার সামনে থেকে চলে যাও। অর্থে কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয় এবং মর্তুজাকে আংটি ফিরিয়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করে। এক বুক হাহাকার আর অপূর্ণতা নিয়ে অর্থে উপলব্ধি করে ভালোবাসাকে পূর্ণতা দিতে হলে একে অপরকে বুঝতে হয়, সময় দিতে হয়। কাউকে বুঝতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা মনে করি আমরা প্রিয়জনকে বুঝি, কিন্তু দিন শেষে হয়তো আমরা তাদের মনের খবর জানতেই পারি না। তো বন্ধুরা, ফাহিম আর অর্থের এই করুণ পরিণতির গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পর্কে একে অপরকে সময় দেওয়া এবং ধৈর্য ধরা কতটা জরুরি তা আমাদের এই কাহিনীটি আরও একবার মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।